আসসালামু আলাইকুম। আজকে প্রশ্নোত্তর পর্ব। আমরা প্রশ্নোত্তর পর্বে সামরিক বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের প্রতি সপ্তাহে থাকে তার উত্তর দিয়ে থাকি প্রতি শুক্রবারে। আজকেও তার ব্যতিক্রম হবে না। তো প্রশ্নোত্তর পর্বে যে বিষয়টা আমরা করে থাকি সেটা হচ্ছে যার প্রশ্ন সেই প্রশ্নটাকে আমি আমার মতো করে রিপিট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন করছেন এনামুল করিম। তার প্রশ্ন ছিল বাংলাদেশের যে এয়ার ডিফেন্স সিস্টেমের ক্যাপাবিলিটি রয়েছে তা দিয়ে ভারতের এন্টিশিপ ক্রুজ মিসাইল ব্রাহ্মসকে মোকাবেলা করা সম্ভব কিনা। তো প্রথমে জানিয়ে রাখি ব্রাহ্মস হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং দ্রুতগতির একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যে রাশিয়া এবং ভারতের যৌথভাবে তৈরি। অনেক কোয়ালিটিফুল একটি মিসাইল বর্তমান দুনিয়ায়, তাকে ধ্বংস করা সহজ বিষয় নয়। তো বাংলাদেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে FM-90 কিংবা এন্টি এয়ারক্রাফট গান, তা দিয়ে কখনোই ভারতের ব্রাহ্মসকে ধ্বংস করা সহজ কোনো বিষয় না, কিংবা ধ্বংস করা যাবে না। তবে বাংলাদেশের যে টাইপ 56 করবেটগুলো রয়েছে চীন থেকে ক্রয় করা হয়েছে, সেখানে যে বাংলাদেশ স্বাধীনতা ক্লাস করবেট নামে ডাকা হয়, সেই করবেটে 8টি FL-3000 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যার রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 10 কিলোমিটার। সেই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শুধুমাত্র ভারতের ব্রাহ্মসকে ঠেকানো কিংবা প্রতিহত করা কিংবা ধ্বংস করা সম্ভব। সেক্ষেত্রেও পার্সেন্টেজের কথা বিবেচনা করলে ব্রাহ্মসের সাকসেস রেট বেশি থাকবে, কেননা FL-3000 ওরকম কোনো রিলায়েবল কিংবা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নয়। সুতরাং আমরা কি বুঝলাম যে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমের যে সক্ষমতা সেখানে যথেষ্ট ঘাটতি রয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যুদ্ধজাহাজে আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট থাকে, কিন্তু সাবমেরিন কেন শুধুমাত্র কালো কালার করা হয়, অন্য কোনো কালার কেন করা হয় না? তো এই বিষয়টা পুরোপুরি সঠিক নয়। সাবমেরিনের অন্য অন্য কালারও রয়েছে, যেমন ধরেন ইরানের গাদির ক্লাস সাবমেরিন নীল কিংবা আকাশি কালার। এছাড়াও ইটালির যে সাবমেরিন রয়েছে সেটাকে ব্লু স্টেন্ট আছে, কিংবা গ্রে কালার সাবমেরিন রয়েছে। এছাড়াও পৃথিবীর একাধিক দেশের সাবমেরিন আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট রয়েছে, যেমন ইসরায়েলের কালার আলাদা, কিন্তু কিছুটা নীল কালারের হয়ে থাকে ইসরায়েলের সাবমেরিনগুলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলাদা আলাদা কালারও রয়েছে, তবে শুধুমাত্র কালোটা বেশি করা হয়, যেমন 80% কিংবা তার চেয়েও বেশি সাবমেরিনের কালার হচ্ছে কালো। এর পিছনে মূল কারণ কি? এটা একটা সাইন্টিফিক্যাল ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে পানির নিচে বেশিরভাগ জিনিস এই কালোকে সহজে শনাক্ত করা সম্ভব হয় না। পানির একটা নিচের স্তরে 400 মিটার বা 500 মিটার নিচে সব কিছুই কালো দেখায়, তখন সাবমেরিনকেও আর শনাক্ত করা সম্ভব হয় না। এই কারণে মূলত সাবমেরিন বেশিরভাগ ক্ষেত্রে কালো পেইন্ট করা হয়। আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন করছেন প্রবাসীর সুর। তার প্রশ্ন ছিল একটি রাষ্ট্রের জন্য সামরিক স্যাটেলাইট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম, অর্থাৎ সামরিক স্যাটেলাইটের কী কী কাজ রয়েছে সে সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। তো সামরিক স্যাটেলাইটের বহুমুখী ব্যবহার রয়েছে, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিপক্ষের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমকে আপনি ধ্বংস করবেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? প্রথমে সামরিক স্যাটেলাইটদের শনাক্ত করতে হবে প্রতিপক্ষ কোন অঞ্চলে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রেখেছে। তারপরে আপনাকে যুদ্ধবিমান অভিযানে পাঠাতে হবে এবং যুদ্ধবিমান থেকে একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপ করতে হবে, এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইল সেই রেডিয়েশনকে ডিটেক্ট করে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করবে। এটা একটি কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি প্রতিপক্ষ কোন অঞ্চলে কী ধরনের সামরিক কর্মকাণ্ড করতেছে, সামরিক ঘাঁটি তৈরি করতেছে, এয়ারবেস তৈরি করতেছে কিনা, তার উপর নজরদারি করার জন্য আপনার একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে সামরিক স্যাটেলাইট। কারণ সামরিক স্যাটেলাইটদের সেগুলোকে শনাক্ত করতে পারবেন, যার ফলে আপনাকে তার পূর্ব পরিস্থিতি হিসাবে কাজ করতে পারবেন। দ্বিতীয়ত মার্কিন যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তার উপরে নজরদারি করতে পারে চীন কিংবা অন্য অন্য দেশ যাদের প্রয়োজন রয়েছে। অর্থাৎ পৃথিবীর কোন সাগরে কী করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পৃথিবীর কোন দেশ কী করতেছে তার উপরে কিন্তু সামরিক স্যাটেলাইট দ্বারা নজরদারি করা সম্ভব হয়। এগুলো হচ্ছে মূলত অনেক কাজগুলোর মধ্যে অন্যতম কাজগুলো। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন করছেন কাজী বাবু। তার প্রশ্ন ছিল বাংলাদেশ এয়ারফোর্সের বর্তমানে যে ক্যাপাবিলিটি রয়েছে ফাইটার ফ্লিটে, তা দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রাতে অভিযান পরিচালনা করা সম্ভব কিনা, অর্থাৎ রাতে হামলা করা তাদের উপরে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব নয়, কেননা বাংলাদেশ এয়ারফোর্সের যে ক্যাপাবিলিটি রয়েছে MiG-29 এবং F-7 এই দুইটা ফাইটারে রাতে অভিযানের জন্য একেবারে পারদর্শী না। দ্বিতীয়ত গ্রাউন্ড অ্যাটাকের জন্য এই যুদ্ধবিমান দুটি একেবারেই পারফেক্ট নয়, কিংবা ডিপ স্ট্রাইক মিশনের জন্য। সেক্ষেত্রে অবশ্যই এই দুটা দিয়ে যদি হামলা করতে যায় বাংলাদেশের পরবর্তীতে ক্ষতি হবে, অর্থাৎ এই যুদ্ধবিমান আর ফিরে আসতে পারবে না। এক্ষেত্রে 90% কনফার্ম, কেননা মিয়ানমারের আরও শক্তিশালী BBR ক্যাপাবল যুদ্ধবিমান রয়েছে। দ্বিতীয়ত তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের যথেষ্ট সক্ষমতা রয়েছে। রাতে অভিযানের জন্য পারদর্শী দুইটা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান পৃথিবীতে রয়েছে। একটি হচ্ছে রাফালে এবং F-18 দুইটা যুদ্ধবিমান রাতে অভিযানের জন্য একেবারে পারদর্শী কিংবা ডিপ স্ট্রাইক মিশনের জন্য ক্যাপাবল। অন্যান্য যুদ্ধবিমানও যেমন ইউরোফোর্ডের টাইফুন F-15 এছাড়াও একাধিক যুদ্ধবিমান রাতে অভিযান পরিচালনা করতে পারে, কিন্তু এই দুইটা যুদ্ধবিমানের মতো পারে না। তো রাতে অভিযানের জন্য পূর্ব শর্ত হচ্ছে রাডার ক্রস সেকশন কম হতে হবে, ডাটা লিঙ্ক সিস্টেম ভালো হতে হবে, সফটওয়্যার সিস্টেম ভালো হতে হবে, দ্বিতীয়ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ভালো হতে হবে, যার সমস্ত ক্যাপাবিলিটি অন্যান্য যুদ্ধবিমানে থাকে না। সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান ক্যাপাবিলিটি দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রাতে অভিযান তো দূরের কথা, দিনে অভিযান পরিচালনা করাও সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন করেছেন জায়েদ আহমেদ। তার প্রশ্ন ছিল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য C-17 গ্লোবাল মাস্টার হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা সম্ভব কিনা, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে A400M হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করার সম্ভাবনা কতটুকু? প্রথমে তো জানিয়ে রাখি মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে C-17 গ্লোবাল মাস্টার উৎপাদন করে না, অর্থাৎ উৎপাদন বন্ধ। তাই বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশই ক্রয় করতে পারবে না। দ্বিতীয়ত এর সাকসেসর ভেরিয়েন্ট অর্থাৎ আপগ্রেড ভার্সন C-17 গ্লোবাল মাস্টার X ভেরিয়েন্ট 2024 থেকে 25 সাল নাগাদ উৎপাদন করা হবে। সেক্ষেত্রে তখন একটা ক্রয় করার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত ইউরোপীয় ইউনিয়ন থেকে A400M সামরিক পরিবহন বিমানও ক্রয় করার একটা সম্ভাবনা রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে
বাংলাদেশ বর্তমানে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসেবে ইউরোপীয় কিংবা পশ্চিমা এয়ারক্রাফট ক্রয় করার দিকেই বেশি মনোযোগী, কারণ সেগুলো রিলায়েবল এবং ভরসা করা যায় তার উপরে, সেক্ষেত্রে ওইগুলো ক্রয় করার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর জন্য হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসেবে বর্তমানে সবকিছু বিবেচনা করার সম্ভাবনা বেশি। চীন থেকে Y-20 হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আশা করি। পরবর্তী প্রশ্ন করছেন আব্দুল মালেক। তার প্রশ্ন ছিল বাংলাদেশ সামরিক বাহিনী যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকে সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কিংবা চৌকস হয়ে ওঠার সম্ভাবনা আরও বেশি থাকে কিনা। অবশ্যই থাকে। এর প্রধান কারণ হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকা অবস্থায় বিদ্রোহীদের দমন করতে হয়, জঙ্গি দমন করতে হয়, সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কিংবা এক্সপিরিয়েন্স বৃদ্ধি পায়। দ্বিতীয়ত যৌথ কমান্ডিং টিম তৈরি করা হয়, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনী কিন্তু সেখানে শান্তিরক্ষা মিশন হিসেবে নিয়োজিত থাকে, সেক্ষেত্রে যৌথভাবে একটা কমান্ডিং টিম তৈরি করে অভিযান পরিচালনা করলে অভিজ্ঞতা অবশ্যই বৃদ্ধি পাবে। কিন্তু দ্বিপাক্ষিক যুদ্ধ শুরু হলে, মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হলে, ভারতের সাথে যুদ্ধ শুরু হলে সেই যে এক্সপিরিয়েন্সটা হবে সেই এক্সপিরিয়েন্সটা ওখান থেকে খুব একটা হয় না। সেই এক্সপিরিয়েন্সের জন্য মাল্টি ন্যাশনাল এক্সারসাইজে জয়েন করতে হয়, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ একসঙ্গে যখন সামরিক মহড়া তৈরি করে সেটা হচ্ছে মূলত এক্সপিরিয়েন্সের মূল জায়গা, যেখানে বাংলাদেশ সামরিক বাহিনী যোজন যোজন পিছিয়ে রয়েছে। কারণ আমার মনে হয় না বাংলাদেশ সামরিক বাহিনী 12টা যৌথ এক্সারসাইজ প্রতি বছরে করে। দ্বিপাক্ষিক এক্সারসাইজ তো দূরের কথা, মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ একটাও করে না প্রতি বছরে। পরবর্তী প্রশ্ন করছেন মোহাম্মদ আতিকুর রহমান। তার প্রশ্ন ছিল আমরা যেমন বিভিন্ন মিডিয়ায় শুনি শীতল যুদ্ধ, ছায়াযুদ্ধ কিংবা সেনা যুদ্ধ, এই যুদ্ধগুলো আসলে কি, বাস্তবিক অর্থে কখন সংঘটিত হয়েছিল, এই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে জানি রাখি সেনা যুদ্ধ, ছায়াযুদ্ধ কিংবা শীতল যুদ্ধ এগুলো আসলে সরাসরি সংঘর্ষ নয়। বাস্তবিক অর্থে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এমন একটা অবস্থা, কিন্তু যুদ্ধ হয় না বহু বছর যাবত। এছাড়াও একটি দেশের সরকার পতন নিয়ে দুই পরাশক্তি আলাদা আলাদা অবস্থানে রয়েছে। যেমন ধরেন সিরিয়ার সরকার পতন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আলাদা আলাদা অবস্থান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটাকে একটা সেনা যুদ্ধ বলা চলে। সেনা যুদ্ধ বলে, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। তো এই যুদ্ধটা মূলত চালু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, অর্থাৎ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে তার পরবর্তী সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আলাদা আলাদা ব্লকে ছিল, অর্থাৎ এই দুইটা দেশের যে মনস্তাত্ত্বিক যুদ্ধ সেটা ওখান থেকেই শুরু হয়। এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হবার আগ পর্যন্ত এই দুইটা দেশের মতবিরোধ এত বেশি ছিল এবং যুদ্ধ আবহাওয়া বিরোধ করতেছিল, মনে হচ্ছিল যে প্রতিদিনই যুদ্ধ শুরু হবে, কিন্তু বাস্তবিক অর্থে হতো না। কারণ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একটা যদি একটাকে ধ্বংস করে দেয়, অন্য দেশেও তাকে ধ্বংস করার সক্ষমতা রাখে, সেক্ষেত্রে সেই যুদ্ধের ফলাফল ভোগ করতে পুরো বিশ্ব। অর্থাৎ কোনো দেশের সরকার পতন করতে হলেও সেক্ষেত্রে দেখা যেত দুইটা দেশ আলাদা আলাদা অবস্থানে রয়েছে, এক সরকার এই পক্ষের পক্ষে আবার বিরোধী দলের পক্ষে অন্য এক সরকার, সেক্ষেত্রে খুবই একটা যুদ্ধ আবহাওয়া বিরাজ করতেছিল। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন করছেন জান্নাতুল ফেরদাউস। তার প্রশ্ন ছিল বাংলাদেশ নৌবাহিনী যদি 6 থেকে 7 ধরনের এন্টিশিপ মিসাইল ব্যবহার করে সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা ভবিষ্যতে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা বাংলাদেশ নৌবাহিনী যত ভ্যারাইটি রাখবে এন্টিশিপ মিসাইলের ক্ষেত্রে তত সুবিধা পাবে। এর প্রধান কারণ হচ্ছে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম সকল মিসাইলের জন্য অপটিমাইজ নয়। যেমন ধরেন প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুতগতির মিসাইলকে ঠেকানোর জন্য অপটিমাইজ, কিন্তু সি স্কিমিং ক্যাপাবল মিসাইলকে ঠেকানোর জন্য খুব একটা অপটিমাইজ না। সেক্ষেত্রে যত ভেরিয়েশন থাকবে এন্টিশিপ মিসাইলে বাংলাদেশের জন্য তত সুবিধা। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে এন্টিশিপ মিসাইলের ক্ষেত্রে খুব পাওয়ারফুলের দিক থেকে দুইটা মাত্র এন্টিশিপ মিসাইল আছে, একটা হলো ইটালির অটোমাট, দ্বিতীয় হচ্ছে CM-802 যেটা হচ্ছে চীনের তৈরি। এই দুইটা এন্টিশিপ মিসাইল ইন দ্য ফিউচারে আরও একটি ক্যাটাগরি এখানে যুক্ত হবে এবং 2030 সালের মধ্যে হয়তো সম্ভবত 4টি এন্টিশিপ মিসাইল এখানে যুক্ত হবে। ভ্যারিয়েশন থাকবে মোটামুটি একটা বলা যায়। যত বেশি ভ্যারাইটি থাকবে নৌবাহিনীর জন্য তত বেশি উপকারী হবে। তো আশা করি আমাদের প্রশ্ন উত্তর পর্বটি আপনাদের পছন্দ হয়েছে। তো মূলত যে বিষয়টা এখন বলবো সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে আগামীকাল থেকে সম্ভবত আর 2টা করে ভিডিও আসবে না, প্রতিদিন একটা করে ভিডিও আসবে। সেখানে আমার ফেস আর দেখতে পাবেন না। শুক্রবার সপ্তাহে একদিন শুধুমাত্র আমার চেহারা এখানে দেখতে পারবেন। সপ্তাহে প্রতিদিন এখানে একটা করে ভিডিও দেবো, তবে 2টা করে ভিডিও দেবো আমাদের অন্য একটা চ্যানেলে, অর্থাৎ অন্য একটা চ্যানেলে আমি একটা করে ভিডিও দেবো। সেই চ্যানেলটা শুধুমাত্র ফেস ক্যাম ভিডিও থাকবে। শুধুমাত্র যারা তথ্য সম্পর্কে অনেক কিছু জানতে চান তারাই ওই চ্যানেলটাকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সেই চ্যানেলের লিঙ্ক সব কিছু ডিসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আর কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। ওই চ্যানেলটার সাথে যুক্ত হবেন যারা চান যে অনেক কিছু জানতে চান তাদের জন্য ওই চ্যানেলটা। আর আজকে কী বলেছি আমি নিজেও খুব একটা ভালো করে বুঝতে পারি নাই, কারণ আমি খুব টেনশনের মধ্যে আছি। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।